বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে যিনি হয়তো সবসময় হেডলাইনে আসেন না, কিন্তু চুপচাপ দিনের পর দিন তিনি চেষ্টা করে গিয়েছেন কিভাবে ভারতের গ্লোবাল ইমেজকে দুনিয়ার সামনে বদলানো যায়। আজকে আমরা অনেকেই ভাবি যে ভারতের এই যে গ্লোবাল পাওয়ার, এটার কৃতিত্ব শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরই। কিন্তু বন্ধুরা, সত্যটা কিন্তু একটু আলাদা। বিশ্বমঞ্চে যদি কেউ ভারতের অবস্থান শক্তভাবে তুলে ধরে থাকেন, সেটা হলেন ডক্টর এস জয়শঙ্কর। হ্যাঁ, আমি কথা বলছি ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের। কিন্তু আপনি ভাবলে হয়তো অবাক হবেন যে তিনি শুধুমাত্র একজন মন্ত্রী নন, তিনি হলেন একজন কেরিয়ার ডিপ্লোম্যাট, একজন স্ট্র্যাটেজিস্ট এবং একজন দক্ষ আলোচক। ডক্টর এস জয়শঙ্করের জন্ম হলো 9ই জানুয়ারি 1955 দিল্লিতে, আর তার পরিবার হলো মূলত তামিলনাড়ুর। তার শিক্ষাগত যোগ্যতাও কিন্তু কম নয়। তিনি ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে MA, MPhil এবং PhD করেছেন। 1977 সালে তিনি ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দেন, আর সেখান থেকেই শুরু হয় তার কূটনৈতিক যাত্রা। ইন্ডিয়ার হয়ে তিনি কাজ করেছেন শ্রীলঙ্কায়, জাপানে, মস্কোতে এবং হাঙ্গেরিতে। পরে তিনি আমেরিকায় ও চীনে ভারতের রাষ্ট্রদূত ছিলেন। অর্থাৎ এর থেকে বোঝাই যাচ্ছে যে তিনি বিশ্ব রাজনীতিকে অনেক কাছ থেকে দেখেছেন। এরপর আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটা হলো 2008 সালের নিউক্লিয়ার ডিল। সেই সময় আমেরিকায় নিউক্লিয়ার নন পলিফারেশন নীতি অনেক কঠোর ছিল, আর ভারতও NPT সই করেনি। তাই আমেরিকাও ভারতের সঙ্গে আর চুক্তি করতে চাইছিল না। এছাড়াও ছিল অনেক বিরোধিতা। কিন্তু ডক্টর জয়শঙ্কর তখনও হাল ছাড়েননি। তিনি নিজের কৌশল নীতি নিয়ে এগোতে থাকলেন। এরপর তিনি সরাসরি আমেরিকার নীতি নির্ধারকদের সাথে কথা বললেন, আর তাদেরকে বোঝালেন যে ভারতও কিন্তু একটি দায়িত্বশীল নিউক্লিয়ার শক্তি। এরপর অবশেষে 2008 সালে ইন্ডিয়া এবং US এর মধ্যে নিউক্লিয়ার ডিল সই হয়। এর ফলে শুধুমাত্র ভারতের এনার্জি সিকিউরিটি নয়, আন্তর্জাতিক মর্যাদাও বেড়ে গেল। এটা কিন্তু শুধুমাত্র একটি চুক্তি ছিল না, এটা ছিল সবথেকে বড় কূটনৈতিক সাফল্য। এরপর 2017 সালে ডোকলাম ইস্যু সামনে আসে, যেখানে চীন একটি রাস্তা বানাতে চাইছিল। ডোকলাম হলো ভারত, চীন এবং ভুটানের ত্রিসীমান্ত অঞ্চল। যদি সেই সময় সেখানে চীন রাস্তা বানিয়ে ফেলতো, তাহলে যে শিলিগুড়ির করিডোর, মানে যেটাকে চীনের নেক বলা হয়, সেটা কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যেত। মানে উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা বিপদে পড়তে পারত। সেই সময় পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ ছিল। দুই দেশের সেনা মুখোমুখি দাঁড়িয়েছিল যুদ্ধের অপেক্ষায়। আর ঠিক এই সময়ই জয়শঙ্কর ত্রিপাক্ষিক কূটনীতি শুরু করেন। এরপর তিনি চীন এবং ভুটানের সঙ্গে আলোচনা চালান, যার ফলে রাস্তা নির্মাণ বন্ধ হয়। আর এই জয়টা কিন্তু শুধুমাত্র সামরিক জয় ছিল না, এটা ছিল কূটনৈতিক জয়। এরপর আসি 2020 সালের গালওয়ানে। 2020 সালে লাদাখের গালওয়ানে ভারী সংঘর্ষ হয়, যার ফলে দুপক্ষেরই প্রাণহানি ঘটে। আর এই কঠিন সময়েও জয়শঙ্কর চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের সাথে সরাসরি কথা বলেন। এরপর দুই দেশের মধ্যে একাধিক বৈঠক হয় এবং একটি 5 দফা চুক্তি সই হয়। ভারতের লক্ষ্য কিন্তু একটাই ছিল, যে কিভাবে উত্তেজনাকে কমানো যায়। যেখানে যুদ্ধের সম্ভাবনা ছিল, সেখানে আলোচনার পথকে বেছে নেওয়া হয়। ডক্টর এস জয়শঙ্কর 2015 থেকে 2018 পর্যন্ত ভারতের বিদেশ সচিব ছিলেন। আর এই সময় তিনি ভারতের সঙ্গে জাপান, আমেরিকা এবং রাশিয়ার সম্পর্ককে আরো মজবুত করেন। এরপর 2019 সালে তার দক্ষতাকে দেখে সরাসরি তাকে বিদেশমন্ত্রী করা হয়। এটি ভারতের ইতিহাসে একটি বিরল ঘটনা যে একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাট সরাসরি ক্যাবিনেট মন্ত্রী হন। এরপর 2019-এর পর ভারত মাল্টি অ্যালাইনমেন্ট নীতি অনুসরণ করে, মানে রাশিয়ার সঙ্গেও ভালো সম্পর্ক, আমেরিকার সঙ্গেও ভালো সম্পর্ক, আর মধ্যপ্রাচ্যের সঙ্গে ভারসাম্য বজায়। এরপর আমরা ইউক্রেন যুদ্ধের সময় দেখেছি যে ভারত নিজের স্বার্থেই সিদ্ধান্ত নিয়েছে। এতে করে বিশ্ব এটা বুঝেছে যে ভারত কারো অনুসারী নয়, ভারত নিজের স্বার্থেই সিদ্ধান্ত নেয়। তো বন্ধুরা, একটা দেশের উত্থান শুধুমাত্র একটা মানুষের হাতে হয় না, কিংবা একটা প্রধানমন্ত্রীর হাতে হয় না। এর পেছনে থাকে ভারী কৌশল, নীরব আলোচনা এবং অভিজ্ঞ কূটনীতি। আর সেই নীরব যোদ্ধাদের একজন হলেন ডক্টর এস জয়শঙ্কর। আপনার কি মনে হয়, ভারতের কূটনীতি কি আগে থেকে শক্তিশালী হয়েছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।